নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আপনাদের সকলকেই জানাই সুস্বাগতম। আজকেও নিয়ে চলে এসেছি আরও একটি অলৌকিক গল্প নিয়ে। আপনারা শুনছেন লেখক প্রেমাঙ্কুর আতুর্থীর লেখা গল্প পুরাতন কলকাতা। এটি প্রথম পর্ব। চীনে হোটেলের ছোট্ট একটা খোপের মধ্যে উপেন আর মনমধু মুখোমুখি বসে জিন খাচ্ছিল। তাদের সামনে একটা করে শূন্য পাত্র, মাঝখানে বড় একখানা তস্তুরিতে একরাশ কড়া আলু ভাজা। উপেন একটা সিগারেট ধরিয়ে মোচ করে তাতে আস্তে আস্তে টান দিচ্ছিল, আর মনমথ তস্তুরি থেকে বুদ্ধে মধ্যে আলু ভাজা তুলে নিয়ে দাঁতে কাটছিল। আশেপাশের ছোট বড় খোপ থেকে ডানা দেশের নরনারীর বুকনির এক আধটা টুকরো ছিটকে তাদের কানে এসে লাগছিল। শনিবারের সন্ধেটা খুব জমে উঠেছিল। মনমথ খানিকক্ষণ উপেনের দিকে চেয়ে থেকে বলে উঠল, মায়েরই মায়ের নিগ্রহ হয়ে তোর চেহারাটা একদম মাটি করে দিয়েছে। উপেন সিগারেটে একটা জোর দম লাগিয়ে বললে, চেহারা বি ড্যামড। মায়ের নিগ্রহ যদি আর একদিন পরে আমায় আক্রমণ করত তাহলে প্রাণ দিতেও আমার আপত্তি ছিল না। আমার জীবনে সেইটি সবচেয়ে বড় ট্র্যাজেডি। মনমথ বললে, সে আবার কিরকম? উপেন বললে, আরে তা জানো না বুঝি, বলিনি তোমায়? মনমথ অস্বীকার করল। উপেন বললে, বলো কি হে, তবে শোনো বলি। মনমথ বললে, তবে আর একটা করে জিন দিয়ে যেতে বলি। উপেন বললে, জিন তোমার ঘোড়ার পিঠে চাপিও, আমায় এক পেগ হুইস্কি দিতে বলো। বাবা বিলেত থেকে ঘুরে এলে অথচ হুইস্কি খেতে শিখলে না। আরে ছি। মনমথ বললে, আমার লিভারে হুইস্কি সহ্য হয় না, ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মনমথ হাঁকালো, আজম। হাসি মুখে একটি চীনী যুবক তাদের ঘরে প্রবেশ করতেই মনমথ বললে, এক পেগ হুইস্কি আর এক পেগ জিন। হুইস্কির গিলাসে একটি চুমুক মেরে উপেন বলতে লাগল, তোরা তখনও বিলেত থেকে ফিরিসনি বুঝলি। সে বছর মাঘ মাস কাবার হতে না হতে শহরের চারিদিকে ভয়ানক বসন্ত শুরু হলো। হঠাৎ এইরকম বসন্তের প্রাদুর্ভাব হওয়ায় শহরের স্বাস্থ্য রক্ষার অভিভাবকেরা তার কারণ অনুসন্ধান করবার জন্যে গবেষণা করতে বসে গেলেন। অনেক তদন্ত করে তারা আবিষ্কার করলেন যে প্রত্যেক 5 বছরে শহরের বসন্ত রোগের এইরকম বাড়াবাড়ি হয়। অতএব এই একটা বছর কোনো রকমে চোখ কান বুজে ওষুধ গেলার মতো যদি বেঁচে যেতে পারো তাহলে পরের 4টে বছর বসন্ত রোগে মরবার ভয় অপেক্ষাকৃত কম থাকবে। মিউনিসিপ্যালিটির কর্তারা শহরের চারিদিকে বসন্ত রোগীর বড় বড় প্ল্যাকার্ড মেরে দিয়ে টিকির বিজ্ঞাপন দিতে লাগলেন। বসন্ত যে সামান্য রোগ নয় তা বোঝাবার জন্যে বেচারারা যত পরনাস্তির চেষ্টা করেছিল। কয়েকদিনের মধ্যে শহরে একটা হুলস্থুল কাণ্ড লেগে গেল। আর যার সঙ্গে আড্ডা দিয়েছি কাল তার বাড়িতে গিয়ে শুনেছে তার গায়ে গুটি বেরিয়েছে। দিন 10 যেতে না যেতেই সে ব্যক্তি সরে পড়েছে। ঠনঠনের শীতলা তলায় পুজোর আর বিরাম নেই। দিন কয়েকের মধ্যেই সেই মানধাতার আমলের ছাদপুটো ভাঙা মন্দির মেরামত হয়ে গেল। শুধু তাই নয়,
কে একজন মারোয়ারি মন্দিরের চাতাল সিঁড়ি সব মার্বেল পাথর দিয়ে বাঁধিয়ে দিলে। আমাদের মেস ছিল তখন একটা সরু গলির ভেতর ভদ্রপল্লীর মধ্যে। বাসার চারিদিকে গৃহস্থের বাড়ি। অফিস থেকে বাড়িতে ফিরে একটু জিরোতি পুরাতন ভৃত্য রামদাস এসে খবর দিতে লাগলো, বাবু, আজ ও বাড়িতে মায়ের আগমন হয়েছে। যাদের বাড়িতে বসন্ত হয় তারা দিন দুয়েক ধরে 7 ঘন্টা বাজিয়ে পুজোর নাম করে রোগ তাড়াতে চেষ্টা করে। তারপরে দিন কয়েক ধরে রোগের কাতরানি। তারপরে একদিন কান্নার রোলে পাড়া কেঁপে ওঠে। পাড়ার সবার মুখেই একটা সন্ত্রস্ত ভাব, কখন কাকে ধরে। সকলেই ধীরে কথা কয়, কথায় কথায় ওপর দিকে আঙুল তুলে দেখায়, অতি সন্তর্পণে বলতে থাকে, মায়ের অনুগ্রহ। তোমায় বলবো কি, মাস খানেকের মধ্যে সমস্ত যাত্রায় ধার্মিক হয়ে উঠল। দেবতাকে ঘুষ দেবার খেলায় বাজারে সন্দেশের দর আকড়া হয়ে গেল। আমাদের বাসার কাছাকাছি 3 বাড়িতে বসন্ত হয়েছিল। দিনের বেলা তো আপিসেই কাটত। রাত্রি 11টা-12টা অবধি আড্ডা দিয়ে বাড়িতে ফিরে একটু গা গড়াবার উপক্রম করেছি। আর রোগীর কাতরানি, বাবা গো, আর পারি না গো। একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছি। বাসায় তখনও কেউ ফেরেনি। ছাদের উপর বসে একটু আরাম করছি। এমন সময় রামদাস এসে খবর দিলে, ঘোষেদের বাড়িতে মা এসেছেন। সেই মেয়েটির। ঘোষেদের বাড়িটা একেবারে আমাদের লাগা বললেই হয়। মাঝে একটা সরু গলির ব্যবধান মাত্র। তাদের জানালা খুললে আমার ঘর থেকে বাড়ির ভেতর পর্যন্ত দেখা যেত। কদিন থেকে দেখছিলাম ওদের বাড়ির একটি মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে। বাপের বাড়িতে এসে সমস্ত বাড়িখানাকে সে আনন্দে মাথায় করে রেখেছিল। আহা, মেয়েটির জন্যে বড় কষ্ট হতে লাগলো। মায়ের অনুগ্রহটা যতক্ষণ দূরে দূরে ঘুরছিল ততক্ষণ আমাদের বাড়িতে কোনো সাড়াই পড়েনি। কিন্তু তার অনুগ্রহ একেবারে আমাদের গর্দান পর্যন্ত নেমে আসতেই বাড়ি ছেড়ে যে যার লম্বা দিলে। আমরা 3 জন বসন্তে মরার চেয়ে অনাহারে মরবার ভয় যাদের বেশি, তারাই শুধু রয়ে গেলাম। আমার ঘরে একা আমি ছাড়া আর কেউ নেই। রাত্রে রোগীর কাতরানি শুনে আঁতকে উঠি। বাড়িতে আরও যে 2 জন ছিল তারা মাঝে মাঝে অন্যত্র রাত কাটায়। প্রভুভক্ত রামদাস আর আমি মায়ের অনুগ্রহের প্লাবনের ওপর আমাদের জীর্ণ জীবনতরী নিয়ে টালমাটাল খেতে লাগলাম। কিছুদিন এইভাবে কাটাবার পর আমার পুরাতন অনিদ্রা রোগ আবার চেপে ধরল। রাতে ঘুম হয় না। আপিসে গিয়ে ঘুমোলে বড়বাবু এমন বেসুরো চিৎকার করতে থাকে যে স্বয়ং নিদ্রা দেবীর পক্ষেও তা সহ্য করা শক্ত। অনেক দেখে শুনে শেষকালে এক মতলব আবিষ্কার করা গেল। 11টার পর সিধে বাড়ি না ফিরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে শহরময় ঘুরে শরীরটাকে এমন অবসন্ন করে নিয়ে আসতে লাগলাম যে বিছানায় পড়তে না পড়তে ঘুম আসত। সেদিন ছিল শনিবার। রাত্রি প্রায় 1:30টা অবধি হনহন করে শহরটার টহল মেরে বাড়িতে ঢোকবার আগে গলির মোড়ে সদর রাস্তার উপর একটা রকে বসে সিগারেট টানছি। রাস্তায় একটা লোক নেই। কিছুক্ষণ আগে রাস্তা মাতিয়ে একদল লোক মরা নিয়ে গেছে। দূর থেকে তাদের চিৎকার বাতাসে উড়ে এসে আমার কানে লাগছিল। মৃদু বাতাস আমার অবসন্ন শরীরটাকে
রাস্তাতেই ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা করছে। উঠব মনে করছি, এমন সময় আমার পাশ দিয়ে দুটি নারী মূর্তি চলে গেল। সেই রাত্রে জনপ্রাণীহীন রাস্তায় নারী মূর্তি দেখে আমার জড়তা তখনই ছুটে গেল। পেছন থেকে তাদের পা দেখে যতটা বুঝতে পারা গেল, তাতে মনে হলো যে তাদের মধ্যে একজন তরুণী, অপরজন বৃদ্ধা। তরুণীর বর্ণ গৌর। ব্যাপার কি? জামাটা খুলে কাঁধে ফেলে রেখেছিলাম, তখনই সেটা পরতে পরতে এগিয়ে এসে একটা গ্যাসের কাছে দাঁড়ালাম। তারা আমার পাশ দিয়ে চলে গেল। গ্যাসের আলোতে তরুণীকে দেখলাম, বেশ দেখতে সে আমার রকম দেখে আমার মুখের দিকে চেয়ে যেন একটু হেসে মুখখানা ফিরিয়ে নিলে। বুকের মধ্যে কে যেন হাততালি দিয়ে বলে উঠল, ব্যাস হেসেছে যখন। আমি তাদের অনুসরণ করতে লাগলাম। চলেছি তো চলেইছি, চলার আর যেন অন্তরে। বাঙালির মেয়ে যে এত জোরে চলতে পারে, রাত বেড়ানোর ইতিহাসে সে অভিজ্ঞতা আমার আর হয়নি কখনো এর আগে। চলতে চলতে মাঝে মাঝে একবার তরুণীর পাশে গিয়ে পড়ি। সে বিরল কটাক্ষে আমার দিকে চেয়ে হাসে এবং তারপরেই আবার সন্ত্রস্ত হয়ে বৃদ্ধার দিকে মুখ ফিরিয়ে নেয়। তার রকম দেখে কিছু ঠিক করে উঠতে পারি না। সে কি ভদ্রলোকের মেয়ে? চেহারা দেখে তো ভদ্রগুলোই মনে হয়, কিন্তু ভদ্রলোকের মেয়ের পক্ষে আর একজন পুরুষকে এইরকম কটাক্ষ করা, তাই বা কি করে সম্ভব? মনের মধ্যে চিন্তার রাশি তালগোল পাকাতে লাগলো বটে, কিন্তু পা দুখানা আমার সমান তালে কাজ করছিল। বৃদ্ধা তরুণীর সঙ্গে সমান তালে চলতে পারছিল না। কখনো তাড়াতাড়ি এগিয়ে যায়, কখনো সঙ্গে চলে, আবার কখনো বা 10 হাত পিছিয়ে পড়ে। এমনি করেই প্রায় ঘন্টা খানেক পথ চলার পর বৃদ্ধা যে একটু এগিয়েছে, সেই সুযোগে আমি তরুণীকে বলে ফেললাম, আর কত দূর? সারা রাত্রি কি আজ পথে পথেই ঘুরবে? তরুণী দ্বিধাহীনভাবে আমার কথার উত্তর দিলে, এই যে আর বেশি নেই, এই মোড়টা। ঠিক সেই সময় বৃদ্ধা পিছন ফিরে দেখতে পেলে যে তরুণী আমার সঙ্গে কথা বলছে। তার সেই বৃষ্টি তোবড়ানো মুখের কুঞ্চনগুলো বিস্ময়ে এক অদ্ভুত আকার ধারণ করল। বৃদ্ধা দুপা পিছনে এসে তরুণীর পাশে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আমিও সিগারেট ধরাবার জন্যে দাঁড়িয়ে গেলাম। বৃদ্ধা একটু উচ্চ কণ্ঠে তরুণীকে কি যেন বললে, শুনতে পেলাম না। তরুণী কিছু বললে কিনা তাও বুঝতে পারা গেল না।